কি হলো আবার? একটু ঘুমাতে চাইলাম। তরি টেবিলের দিকে এগিয়ে গেল। এক হাতে খাবারের প্লেট আর এক হাতে পানির গ্লাস নিয়ে এগিয়ে এলো। ভাতের প্লেট নির্ঝরের সামনে মেলে বলল, মুখ শুকনো লাগছে আপনার, খেতে হবে না? কিন্তু হাতে পায়ে ময়লা। এতক্ষণ বাইরে ছিলাম, শাওয়ার নিতে হবে তো। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু হাঁ করুন তো। তরির অধিকার বোধ দেখে নির্ঝর মুচকি হাসল। তরির দিকে আরেকটু এগিয়ে এসে জুত সই বসল। মুখ হাঁ করে বলল, নাও খাইয়ে দাও। তরি ভাজি দিয়ে ভাত মেখে নির্ঝরের মুখের সামনে ধরল। নির্ঝর হাত দিয়ে বাধা দিল, বলল, তুমি খেয়েছো? আমি না খেয়ে থাকতে পারি? ক্ষুধা সহ্য করতে পারি না, আপনি জানেন না? হুম, মানবো না। আমাকে রেখে খেয়েছো, শাস্তিস্বরূপ আবার খেতে হবে এখন। তরি হাসল, মাথা নেড়ে সাই জানালো। তবেই নির্ঝর পুনরায় হ্যাঁ করল। খাওয়া শেষ করে নির্ঝর ওয়াশরুমে ঢুকলো। দরজার ছিটকিনি বন্ধ করে সে আয়নার সামনে দাঁড়ালো। পরিষ্কার আয়নায় নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। ডান হাতটির দিকে তাকালো। অল্প একটু জায়গা কেটে গেছে, রক্ত পড়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সে ট্যাপ ছেড়ে হাতে পানি ঢালল। আশিককে সে নিজ হাতে শাস্তি দিতে পেরেছে দেখে মনে শান্তি পেল সে। একটু হলেও নিজেকে এখন সান্ত্বনা দিতে পারবে। ভেতরে ভেতরে অপরাধ বোধ জেগে উঠবে না। স্বামী হিসেবে তার কর্তব্য ছিল স্ত্রীর সাথে দুর্ব্যবহারকারীকে শাস্তি দেওয়া। সে সেটাই করেছে। তবে তার এ কাজে সাহায্য করেছে থানার ওসি শাহিদুজ্জামান, তার বাল্যকালের বন্ধু। হাই স্কুল পর্যন্ত একত্রে পড়ালেখা করেছে। তুখুর মেধাবী ছাত্র। ভার্সিটি শেষ করে বিসিএস দিয়ে ফার্স্ট হয়েছে। সেই রাতের আধারে তাকে সাহায্য করেছে আশিকের কাছে পৌঁছতে। ট্যাপ বন্ধ করে নির্ঝর গায়ের শার্ট খুলে ফেলল। ঘামের গন্ধ বের হয়েছে। শার্টটা এক পাশে রাখল। আঙুলের ডগায় ফেস ওয়াশ নিয়ে মুখে ঘষল। তরিকে একটা জিনিস জানানো হয়নি। সে মাস্টার্সের একটা সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি। রিটেক নিতে হবে। শুধু তরিকে নয়, বিষয়টা সে কাউকেই জানায়নি। তবে এটা নিয়ে তার দুশ্চিন্তা নেই। ভার্সিটি লাইফে দু একটা সেমিস্টার ড্রপ দেয় এমন স্টুডেন্টের সংখ্যা অগণিত। এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তার স্বপ্নকে পাশে পেয়েছে। আর কোনো কালো ধোঁয়া তাদের জীবনে পড়বে না। এখন থেকে ইনশাল্লাহ সব ভালো হবে। সব। মধ্যরাত। আকাশে ধনুকের মতো এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। টুকরো টুকরো মেঘ ভেসে যাচ্ছে এ মাথা থেকে ও মাথা। ঝিরিঝিরি বাতাস বইছে। প্রকৃতির কেমন মাতাল করা গন্ধ, অন্ধকারের কেমন পাগল করা গান। তরির মন চঞ্চল হয়ে উঠেছে। সমুদ্রের বেপরোয়া ঢেউয়ের মতো ভেসে যেতে ইচ্ছে করছে দূর থেকে বহু দূরে। সে দৌড়ে ব্যালকনি থেকে রুমে ঢুকলো। আলমারির কাছে গিয়ে নির্ঝরের পছন্দের শাড়িটা বের করলো। কালো রঙের নতুন শাড়িটা হাতে নিয়ে সে ওয়াশরুমের দিকে তাকালো। নির্ঝরের শাওয়ার নিতে অনেকটা সময় লাগে। এই সময় যথেষ্ট তার তৈরি হওয়ার জন্য। সে মুচকি হাসল। বহুদিন পর আজ সে শাড়ি পরবে, মনের মতো করে সাজবে। তার মনের মতো নয়, নির্ঝরের মনের মতো। ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চোখে কাজলের শেষ রেখা টেনে দিল তরি। ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিল। কানে ভারী দুল, গলায় ভারী নেকলেস, আর হাত ভর্তি চুড়ি পরল। মাথার খোলা চুলগুলোতে আর একবার ব্রাশ করলো। তার ব্রাশ করা অবস্থায় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। মুহূর্তেই জমে গেল সে। চুলের উপর হাত থেমে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় বড় বড় চোখে তাকালো। দেখল যে নির্ঝর খালি গায়ে বের হয়েছে। ধূসর রঙের ট্রাউজারের উপর খালি গা। মাথার ভেজা চুলগুলো নির্বিকারভাবে মুছে যাচ্ছে। তরি ভয় ঢোক গেল। নির্ঝরের সাথে এতদিনের সাক্ষাতে সে কোনো দিন তাকে খালি গায়ে দেখেনি। তার মতোই প্রতিবার শাওয়ার শেষ করে কিছু না কিছু গায়ে দিয়ে বের হতো। মাঝে মধ্যে কদাচিৎ সে রুমের শার্ট চেঞ্জ করত। তখন অবশ্য নিচে স্যান্ডো গেঞ্জি থাকতো। এভাবে সম্পূর্ণ খালি গায়ে সে কখনো দেখেনি। নির্ঝর কি আজ টি শার্ট পরতে ভুলে গেছে? সে কি মনে করিয়ে দিবে? তার ভাবনার মাঝে নির্ঝর তাকে পাশ কাটিয়ে ব্যালকনিতে ঢুকলো। অর্ধখোলা কাজ দিয়ে তরি দেখল নির্ঝর মাথার ভেজা চুল দুহাত দিয়ে ছাড়ছে। তার ফর্সা বুকের বেশ খানিকটা ভেজা। শাওয়ারের পর কি স্নিগ্ধ লাগছে। তরি উঠে দাঁড়ালো। সে যে শাড়ি পরেছে তা নির্ঝর এখনো খেয়াল করেনি। সে এগিয়ে গিয়ে পর্দার আড়াল হলো। নির্ঝর তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। সে পর্দার আড়াল থেকে একটুখানি মুখ বের করে পড়ল। শোনেন না। তরির নাকি সুরটা নির্ঝরের বুকের গহীনে গিয়ে ঢেউ তুলল। পৃথিবীর সবচেয়ে ভীতু মানুষ সে। পেছন ঘুরে তরির মুখটা দেখার মতো সাহস তার হলো না। ভেজা টাওয়ালটা আবার মেলে দিয়ে বলল, বলো না। আপনি খালি গায়ে কেন?
নির্ঝরের বুকের গহীনের ঢেউ থেমে গেল। ফিক করে হেসে দিল সে। সে ঘুরে দাঁড়িয়ে বলল, জামা কাপড় কিছু খুঁজে পেলাম না, তাই। এনে দিব? নির্ঝর উত্তর দিল না। মুচকি হেসে ভেতরে ঢুকলো। রুমে ঢুকেই পর্দার সমেত তরিকে জড়িয়ে ধরল। তরির হাত দুটো নির্ঝরের উন্মুক্ত বুক স্পর্শ করতেই তরি চমকে গেল। আস্তে ধীরে মুখে লজ্জার ছাপ স্পষ্ট হলো। বুকের ধুকপুকানি বেড়ে গেল। লজ্জায় চোখ তুলে নির্ঝরের দিকে তাকাতে পারল না। নির্ঝর হাতের বাঁধন আরো শক্ত করল। তরিকে উঁচু করে এনে দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। কয়েক সেকেন্ড পর পিছিয়ে এসে তরির পা থেকে মাথা অবধি পরখ করল। তরির পরনের পাতলা শাড়ি তার মাত্র নজরে এলো। মুগ্ধ দৃষ্টিতে সে চেয়ে রইল তরির মুখপানে। আলতো হাতে তরির গলার নেকলেস স্পর্শ করল। কানের দুলে হাত ছুঁয়ে গালে গিয়ে হাত থামল। সে আরেকটু তরির দিকে ঝুঁকে বলল, হঠাৎ এত সাজ কিসের জন্য? কোনো স্পেশাল ডে আজ? তরির ভেতর ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। অগোছালো ঢেউগুলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে। গলা শুকিয়ে আসতে চাইছে বারবার। সে দুহাতে শাড়ির আঁচল চেপে ধরল। কম্পমান ঠোঁট ছোড়া আলগা করে বলল, নির্ঝর মুচকি হাসল। তার এক হাত দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো, আর এক হাত তরির খোলা চুলে বিচরণ করছে। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, মানলাম তুমি আমার চেয়ে বেশি সুন্দরী, তাই বলে কি আমি এতটাই কুৎসিত যে আমার মুখের দিকে তাকানো যাবে না? তরি ভ্যাবাচাকা খেয়ে গেল। আপনা আপনি মাথা তুলে নির্ঝরের মুখপানে তাকালো। গাল ফুলিয়ে বলল, সরে যান তো সামনে থেকে। সরব না। 3 সেকেন্ডের একটা চুমু খাই। তরি হঠাৎ করেই আবার মুখ নিচু করল। চোখে মুখে ছড়িয়ে পড়ল রক্তিম আভা। নির্ঝর পুনরায় বলল, এত সাজ কেন হঠাৎ? নির্ঝরের ঘোর লাগা কণ্ঠে তরির কানে আসতে আরো বেশি অগোছালো হয়ে গেল। কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। বুকের ভেতর অজানা অনুভূতিগুলো এলোমেলো হয়ে দলা পাকিয়ে যাচ্ছে। সে নির্ঝরের চোখে চোখ রাখল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার পছন্দ হয়েছে? আমার তো গোটা তুমিটাই পছন্দ। শুধু পছন্দ নয়, মারাত্মক পছন্দ। এই তুমি আমার ভেতর ছোঁয়াচে রোগের ভাইরাস বপন করে দিয়েছ। আজ থেকে 7.5 বছর আগে খেলার ছলে একবার ছুঁয়ে দিয়ে মরণঘাতী ব্যাধি বানিয়ে দিয়েছ ভিতরে। প্রেমের ব্যাধি, যে ব্যাধি অন্য কিছুতে সারে না। শুধুমাত্র তুমি পাশে থাকলে, কাছাকাছি থাকলে, ছুঁয়ে দিলে তবে শান্তি পাই। তোমার জানতে ইচ্ছে করে না কতটা ভালোবাসি তোমায়? সত্যি বলতে তোমায় কতটা ভালোবাসি জানি না, শুধু জানি তুমি কপাল স্পর্শ না করলে আমার জ্বর কখনো কমবে না। তুমি মাথায় হাত বুলিয়ে না দিলে আমার মাথা ব্যথা চিরকালের জন্য থেকে যাবে। অফিস থেকে ফেরার পর তুমি জড়িয়ে না ধরলে আমার সারাদিনের ক্লান্তি কিছুতেই উবে যাবে না। তোমায় বুকে না জড়ালে আমার চোখ জোড়া নির্ঘুম রাতের সাক্ষী হবে। এই হাত জোড়া তোমার আঙুল আঁকড়ে না ধরতে পারলে কর্মক্ষমতা হারাবে। চোখ জোড়া চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে তোমায় দেখতে না পেলে। তুমি বিনে জীবন্ত পঙ্গু হয়ে যাব আমি, ডিঙি রানী। বুঝতে পেরেছো তুমি? তরির ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। চোখের কোণ ভিজে উঠল। নির্ঝরের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। সে ঝাপসা চোখে নির্ঝরের উন্মুক্ত বুকে পরপর চুমু খেল। পুনরায় নির্ঝরের চোখে চোখ রেখে বলল, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ আপনি। এই যে আপনার বুকে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছি, ভুলেও এই বুকের মালিক যেন অন্য কেউ না হয়। ভালোবাসি আপনাকে নির্ঝর। নৌকারানী, কত বড় সাহস তোমার! আমার নাম ধরে ডাকো, পিচ্ছি একটা। আমার নাম ধরে ডাকার শাস্তি তো তোমায় পেতেই হবে। নির্ঝরের সিরিয়াস মুখভঙ্গিতে তরির জল তরঙ্গের ন্যায় খিলখিল করে হেসে উঠে বলল, আরো বেশি করে ডাকবো নির্ঝর, নির্ঝর, নির্ঝর। তরি আর উচ্চারণ করতে পারল না। নির্ঝর মুখ নিচু করে তরির অধর স্পর্শ করল। তরি চোখ বন্ধ করে নির্ঝরের গলা জড়িয়ে ধরল। এই প্রথম নির্ঝরের ভেতর কোনো আড়ষ্টতা দেখা গেল না, সরে আসার প্রবণতা দেখা গেল না। 3 সেকেন্ডের চুমুর ব্যাপারটাই মাথায় রইল না। সে আরো গভীরভাবে তরির মাঝে হারিয়ে গেল। বিকেল হতে না হতে নির্ঝর অফিস থেকে ফিরল। ডোর বেল বাজিয়ে অপেক্ষা করল দরজা খোলার জন্য। দরজা খুলল নিনাদ। নির্ঝর কিছুটা মনক্ষুণ্ণ হলো। সে ভেবেই নিয়েছিল দরজা খুলবে তরি। ভেতরে ঢুকে জুতা খুলে সোজা হলো সে। নিনাদের মাথায় টোকা মেরে বলল, বাকি সবাই কই? নিনাদ পিঞ্চ মেরে বলল, বাকি সবাই কই নাকি শুধু ভাবি কই? কোনটা মিন করছো ভাইয়া?
এক চর খাবি নিনাদ। নিনাদ হাসতে হাসতে সোফায় গিয়ে বসে পড়ল। নির্ঝর আর চোখে পুরো ড্রয়িং রুম পরখ করল। মাকে চোখে পড়ল না, তরিও নেই। সেই রান্নাঘরের দিকে উকি দিল। নাহিদা বেগম গ্লাসে পানি ঢালছিলেন। নির্ঝরকে দেখে প্রশ্ন করলেন, কখন এলি? মাত্র। কি করো তুমি মা? কিছু না, পানি খেলাম। নির্ঝর এগিয়ে এসে মায়ের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেলো। তারপর পকেট থেকে নতুন ফ্রেমের চশমাটা বের করে মায়ের হাতে ধরিয়ে দিল। বলল, এটা বাবার জন্য। বাবা কি ফিরেছে মা? ফেরেনি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হুম। নির্ঝর সোজা নিচের রুমে ঢুকলো। ড্রয়িং রুমে তরিকে চোখে পড়েনি বলে সে ধরেই নিয়েছিল তরি রুমে আছে। কিন্তু এবারেও ভুল প্রমাণিত হলো সে। তরি রুমে নেই। সে চিন্তায় পড়ে গেল। কাল রাতের ঘটনার পর থেকে তরি তার মুখোমুখি হয়নি। ভোরবেলা সে ঘুম থেকে ওঠার আগেই তরি লাপাত্তা। তার রুমে থাকাকালীন সময়টুকু সে আর রুমে আসেনি। নাস্তা করার সময় ডাইনিংয়ে দেখেছিল। সে অনেকবার চোখ দিয়ে ইশারা করে রুমে আসার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তরি সুনিপুণভাবে তার আই কন্ট্যাক্ট প্রত্যাখ্যান করেছে। অগত্যা সে অফিসে চলে গিয়েছিল। দুপুরবেলা ফ্রি টাইমে সে কল করেছে, মেসেজ করেছে। তরি কোনো প্রত্যুত্তর করেনি। সকালবেলা ভেবেছিল তরি হয়তো লজ্জায় তার মুখোমুখি হয়নি, কিন্তু এখন তার চিন্তা হচ্ছে। শাওয়ার শেষে নিচে নিচেই হালকা নাস্তা করে নিল নির্ঝর। নিনাদের রুমে উকি দিল, তরি নেই। মায়ের রুমে উকি দিতেই তরির হাস্যোজ্জ্বল মুখটা নজরে এলো। মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। দুজন খোশ গল্পে মেতে আছে। আড়াল থেকে নির্ঝর হাসল। বুঝতে সক্ষম হলো যে তরি শুধু তাকে ইগনোর করছে। সে বাইরে থেকে গলা উঁচিয়ে বলল, মা, আমি ঘুমাতে গেলাম। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। ঘুমাতে গেলাম বলেও নির্ঝর ঘুমাতে গেল না। আড়ালে দাঁড়িয়ে তরির অপেক্ষায় রইল। মিনিট 10 পর তরি মায়ের রুম থেকে বের হলো। আশেপাশে উকি ঝুঁকি দিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে নিতে নির্ঝর পেছন থেকে তার মুখ চেপে ধরল। তরি প্রতিক্রিয়া করার আগেই পাঁচকোল করে তাকে নিয়ে রুমে ঢুকলো। রুমের মাঝামাঝি এনে দাঁড় করালো। তরি ছুটে পালানোর জন্য ছটফট করছে। নির্ঝর তার কোমর চেপে ধরে গতিরোধ করলো। বাহুবন্ধনের মধ্যে কিছুক্ষণ নড়াচড়া করে তরি ক্লান্ত হয়ে গেল। নির্ঝরের শক্তির কাছে পরাজয় স্বীকার করে শান্ত হয়ে এলো। তবুও তার চোখ মুখ থেকে ছটফটানি ভাব দূর হলো না। চেহারা থেকে রক্তিম আভা বিচ্ছুরিত হচ্ছে। দৃষ্টি এলোমেলোভাবে এপাশ ওপাশ ঘুরপাক খাচ্ছে। নির্ঝর ভ্রুকুচকে কিছুক্ষণ তরির মুখের দিকে চেয়ে রইল। তারপর হাতের বাঁধন আর একটু শক্ত করে বলল, সমস্যা কি? তরি হাঁসফাঁস করতে লাগলো। সত্যি তো, সমস্যা কি তার? নির্ঝরের থেকে পালাই পালাই করছে কেন? কিন্তু নির্ঝরের সামনে পড়ার থেকে তার এই মুহূর্তে ছাদ থেকে লাফ দেওয়াও সহজ মনে হচ্ছে। ছি, নির্ঝরের চোখে চোখ রাখবে কি করে? অতিরিক্ত লজ্জায় হার্ট অ্যাটাকের মতো অ্যাটাক করে মরে যায় না কেন মানুষ? তাহলে এতক্ষণে সে দিব্যি মরে যেত। নির্ঝরের মুখোমুখি হতে হতো না। সে অস্থির হয়ে দাঁত দিয়ে নখ কামড়ানো শুরু করলো। তরির অবস্থা দেখে ভেতরে ভেতরে নির্ঝর হাসিতে ফেটে পড়ছে। তবুও মুখে গাম্ভীর্য ধরে রেখেছে। আজব তো, মেয়েটা এত লজ্জা কেন পাচ্ছে? তারা তো স্বামী স্ত্রী, তাও আবার 2 দিন ধরে নয়, কতগুলো মাস কেটে গেছে। সে কপাল কুঁচকে ধমকের সুরে বলল, সমস্যা কি তোমার মেয়ে? ইগনোর কেন করছো? তরির হাত পা কাঁপছে, বুকের ভেতর ভূমিকম্প হচ্ছে। ইস, কি দম বন্ধকর অনুভূতি! দাঁড়িয়ে থাকতে পারছে না সে। শরীরের ভর ছেড়ে দিতেই নির্ঝর তাকে আগলে নিল। এক হাতে তরির চিবুক স্পর্শ করল। তরির মুখটা উঁচু করে মুচকি হেসে বলল, দেখি আমার দিকে তাকাও তো ডিঙি রানী, তোমার চাঁদ মুখখানা দেখি। নির্ঝর তরির মুখ উঁচু করতেই তরি লজ্জায় তার বুকে মুখ গুজল। নির্ঝর টেনেও তুলতে পারল না। হাল ছেড়ে দিল সে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। হেসে বলল, হাউ ফানি! তুমি এত লজ্জা পাচ্ছ কেন তরি? কি করেছি আমি? তুমি তো... তরি ধুম করে নির্ঝরের বুকে কিল বসিয়ে দিল। নির্ঝর অস্ফুট শব্দ করতেই তরি ভ্রু কুচকে নির্ঝরের মুখের দিকে তাকালো। রাগী কণ্ঠে বলল, মজা করছেন কেন আমাকে নিয়ে? একদমই মজা করছি না। তাহলে দাঁত কেলিয়ে হাসাহাসির মানে কি? কোনো মানে নেই, কিন্তু তোমার লজ্জা পাওয়া দেখে হাসি থামাতে পারছি না। সিরিয়াসলি, এভাবে কেউ লজ্জা পায়? তরি মুখ ফুলিয়ে তাকাতেই নির্ঝর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। বলল, আচ্ছা সরি বউ, আর হাসবো না। তুমি ফাইনালি আই কন্ট্যাক্ট করেছো, এতেই খুশি।
তরি আবার লজ্জায় মুখ নিচু করল। ঠোঁট টিপে হাসল সে। হুট করে নির্ঝরকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভেতর থেকে ওয়াশরুমের ছিটকানি লাগাতে নির্ঝর শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে মাথার ঘন চুলে একবার আঙ্গুল চালালো সে। সরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে কিছুক্ষণ দেখল। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে তাকিয়ে দৃষ্টি ঝলমলে হয়ে এলো তার। এত সুখ তার জীবনে কেমনে আসলো বিশ্বাস হতে চায় না। মাঝে মধ্যে মনে হয় সে বুঝি দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন দেখছে। যখন বুঝতে পারে যে স্বপ্ন দেখছে না, তার বাস্তবতায় স্বপ্নের মতো অনিন্দ্য সুন্দর এক পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দিকে তাকালো সে। তরি এখনো বের হচ্ছে না দেখে এগিয়ে গেল। দরজায় মৃদু টোকা দিয়ে বলল, নৌকারানী, দরজা খুলো। ভেতর থেকে তরি অস্ফুট স্বরে উত্তর দিল,